लेजेंड्स तो ऐसे ही बनते हैं, कतरा 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 करते करते मटकी भर जाती है। जब टैगोर को पढ़ने का शौक हुआ था तो किताबें जमा की थी, और जब सुनने का शौक हुआ तो दो आवाजें मिली, एक हेमंतदा और दूसरी थी सुचित्रा मित्र। मुझे उम्मीद नहीं कि टैगोर का कोई भी गीत बचा होगा जो सुचित्रा मित्रा ने ना गाया हो, और अब तो इतना सुना है उन्हें कि लगता है टैगोर ने लिखते वक्त भी उनकी आवाज सुन ली होगी। टैगोर रचनावली खोलो तो सुचित्रा मित्र की आवाज सुनाई देने लगती है। रविंद्र संगीत उनकी आवाज के बगैर अब मुकम्मल नहीं होता। जैसे सुबह लक्ष्मी की आवाज मीरा का आंचल लगता है, उसी तरह सुचित्रा मित्रा की आवाज अब टैगोर का दामन महसूस होती है। नील दिगांते होई फूले रागुन लागलो, या যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, बेशुमार गीत उनकी आवाज में खिले। রবীন্দ্রনাথের গান তো শুধুই গান নয়, মনোরঞ্জনের বস্তু নয়, জীবনের সঙ্গে মিলেমিশে সেগুলি কখন যে একাত্ম হয়ে গেছে আমার এই বার্ধক্যে আমি তা বুঝে উঠতে পারি না। আজ তানি গানের সম্ভারে সাজানো এই গানের ডালি তাকেই সমর্পণ করে কৃতার্থ, ধন্য আমি। আমি চিত্রাঙ্গদা, আমি রাজেন্দ্র নন্দিনী, নহি দেবী নহি সামান্য নারী, আমি চিত্রাঙ্গদা। যদি পারসে রাখ মোরে সংকটে সম্পদে, সম্মতি দাও যদি কঠিন ব্রতে, সহায় হতে পাবে তবে তুমি চিনিতে মোরে। আজ শুধু করি নিবেদন, আমি চিত্রাঙ্গদা,
মহেন্দ্র নন্দিনী। রেলগাড়িতে জন্মেছিলেম, দুই পায়েতেই চাকা, সারা জীবন ছুটেই গেলাম, হয়নি বসে থাকা। যদি যাই আজ উত্তরে ভাই, কালকে যাব দক্ষিণে, পশ্চিমে যাই ভর দুপুরে, রাত্রিরে নিই পূব চীনে। হিল্লি দিল্লি স্বদেশ বিদেশ, চক্করের আর নাই তোরে শেষ, প্রাণটা বাঁচে চাকা দুটোয় কেউ যদি নাই কিনে। হায় রে হায়, হায় রে হায়, এমন বোকা কেউ কি আছে, বন 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 ঘুরছে চাকা, ছুটবে তারি পিছে। প্রায় ভাবি তাই আপন মনে, ফুরবে পথ কোন বিজনে, যখন ছোটা ফেলে ছুটির আশায় রইব চেয়ে নির্নিমেষ। ক্লান্তি করে বিষম জ্বালা, এপারের এই ছোটার পালা, শেষ হবে কি ওই পারেতে, যখন মিলবে বিরাম অশেষ। আমার জন্ম 19শে সেপ্টেম্বর 1924। আর মজাটা হচ্ছে আমি জন্মাই কিন্তু ট্রেনে, তো সেই জন্য সকলে বলে তুমি এরকম কেবল ছোটে ছোটে বেড়াও, হতে পারে জানি না। তা আমার ব্যাপারটা হচ্ছে জন্মের, তখন আমার বাবা মা, আমার এক দাদা, দুই দিদি পুজোর সময় গিয়েছিলেন ডিহিরি অঞ্চল। তারপর সেখানে মা ওই পিসু কামড়ে অসুস্থ হয়ে যায়, গিয়ে তখন মাকে ফেরত আনতে হয়, কারণ এত অসুস্থ যে ওখানে ডাক্তার টাক্তার নেই, একটু ভয়ের ব্যাপার ছিল। তো ট্রেনে আসছেন, আস্তে আস্তে ট্রেনটা স্টপ করতে হলো, কারণ আই ওয়াজ এ প্রিমেচিউর বেবি। তো আমার বাবা সাহিত্যিক ছিলেন, মানে নেশায় সাহিত্যিক, পেশায় উকিল, উকালতি থেকে সাহিত্য চর্চাটা বেশি করতেন। তো বাবা বললেন কী করে, ট্রেনটা তো থামাতে হয়, কোনো ট্রেন থামার স্টেশন ছিল না তখন। তখন বাবা করলেন কি, আমার দাদা তখন 9 বছর বয়স, দাদার কালো কোটের পকেটে এইসব কালেক্ট করতো, পাথর শিশি, যা ছোটবেলায় যা হয়, এখন ছেলে পিঠে করে কিনা জানি না। তো ছিল, বাবা একটা কাগজে লিখলেন যে আমার স্ত্রী অসুস্থ, পরে ট্রেনে স্টেশনে ট্রেনটা ধরলে ভালো বলে, সেই শিশির মধ্যে কাগজটা ভরে তার গলায় একটা দড়ি বেঁধে আর পাথর দিয়ে ফেলে দিলে আগে স্টেশনে। এখন হলে কি হতো আমি জানি না, তখন থামলো স্টেশনে, পরের স্টেশনের নাম ছিল গুজান্ডি। তো গুজান্ডিতে নামলো, সেখানে কে আছে কি না আছে কেউ জানে না। তো কিন্তু এমন একটা আশ্চর্যের ব্যাপার হলো যে রেলওয়ে স্টেশন ডাক্তার যিনি, তিনি এসেছিলেন কাকে দেখতে। তো তিনি এসে এটা শুনে তাড়াতাড়ি এলেন, এলে বললেন একে তো নিয়ে যেতে পারবেন না, না পান আমার বাড়িতে থাকবেন। তো ভদ্রলোকের ফ্যামিলি তখন পুজোর সময় কলকাতায়, তো ভদ্রলোক ওর বাড়িতেই নিয়ে গিয়ে ওঠালেন। আমার জন্ম সেই গুঝান্ডি বলে জায়গাটায়, সেই জন্যে বলি একটা কথা, আমার ডাকনাম হলো গজু। তো এ নাম বলবার কেউ নেই, কিন্তু আমার এই যখন ভিড়ের মধ্যে সবাই সুচিত্রা মিত্র করে, তার মধ্যে কেউ যদি গজু বলে, আর ও কী আনন্দ, পুরোনো দিনগুলো ফিরে পেলাম। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়, ও সেই চোখের দেখা প্রাণের কথা, সে কি ভোলা যায়। আয় আর একটি বার আয় রে সখা, প্রাণের মাঝে আয়, মোরা সুখের দুঃখের কথা কব, প্রাণ জুড়াবে তাই। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়, ও সেই চোখের দেখা প্রাণের কথা, সে কি ভোলা যায়। মোরা ভোরের বেলা ফুল তুলেছি,
দুলেছি দোলায়, বাজে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। হায় মাঝে হলো ছাড়া ছাড়ি, গেলেম কে কোথায়, আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়, ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। এ তো গেল আমার জন্মের কথা। তারপরে ছোটবেলা ভীষণ দুষ্টু ছিলাম, মানে এত দুষ্টু যে সেসব কথা বললে আর শেষ হবে না, মানে বলাটা আর শেষ হবে না। তো যেটা মনে হয়, আমরা ছিলাম ভবানীপুরের বাড়িতে, মানে ওটাই আমাদের আসল বাসস্থান ছিল। ওইখানে ভবানীপুরে আমরা বহুদিন ছিলাম, তবে সেখান থেকে বাণীগঞ্জ আসি পরবর্তীকালে। সেই ভবানীপুরের বাড়িতে আমার মনে হচ্ছে সেটা একটা, মানে আমার পক্ষে ঐতিহাসিক জায়গা ছিল। কেন? বাবা ওই পেশায় ছিলেন উকিল, আর নেশায় ছিলেন সাহিত্যিক। তো ওকালতির থেকে বাবার ওই সাহিত্য চর্চা সেইটাই ছিল আসল। বাবার অনেক বইও ছিল, বাবা মিশতেন, রবীন্দ্রনাথের সঙ্গে যোগাযোগ ছিল। প্রমথেশ বড়ুয়া, পঙ্কজ মল্লিক, বাণী কুমার, প্রচুর এরকম জ্ঞানী গুণী লোক তারা আসতেন। আর এই আড্ডাটা বসতো কাজকর্মের পর সন্ধেবেলা। তো বাবা বলতেন, আমার তখন কত বয়স, আমারই বয়স তখন হয়তো বছর 3-4। তো বাবা বলতেন, বসে এই সবাই বুঝতে পারবে না, কিন্তু যেটুকু যাবে ভেতরে সেটা থেকে যাবে। কাজে এটা আমি চাই যে তোমরা, সত্যি কথা কিন্তু তাই, ওগুলো একটা শিক্ষা হয়েছিল আমার। যে শুনতাম কথা, তখন হয়তো বুঝতাম না, কিন্তু ওগুলো থিতিয়ে গিয়ে এখন বুঝতে পারছি যে তার মূল্যটা কী। তারপরে এই করে বাড়িতে নানা রকম মজা হতো। মা গান করতেন, বললাম যে সংসারের কাজের পর সন্ধ্যাবেলা মার গলাটা পেতাম অন্ধকারে, সন্ধ্যা হলো গো মা। মার মতো অত মিষ্টি গলা আমার নয়, তো গাইতে পারবো না। সে গান ছিল, সন্ধ্যা হলো গো ও মা, সন্ধ্যা হলো বুকে ধরো, অতল কালো স্নেহের মাঝে ডুবিয়ে আমায় স্নিগ্ধ করো। এসব গান কি বুঝতাম তো জানি না, কিন্তু চলে আসতো ভেতরে, উঠে যেত। মা আরও গান করতেন এরকম, কিন্তু সে না বুঝে ওই গানগুলো ভেতরে বসে যেত। তো সে একদিক থেকে বাবার সাহিত্য চর্চা, রবীন্দ্র চর্চা, আর ওদিকে মার গান, এইগুলো আমাদের ছোটবেলায় ভীষণ একটা, মানে ইনফ্লুয়েন্স করেছে আমাদের, মানে আপ্রাণ করেছে, আপ্রাণিত করেছে। তো এইভাবে চলতে চলতে আমাদের আমার মনে আছে, আমি পুতুল খেলাটা ভালোবাসতাম না। ওই দাদাদের সঙ্গে, দাদাদের সংখ্যা আমাদের বেশি ছিল, দাদাদের সঙ্গে ফুটবল খেলছি, ক্রিকেট খেলছি, ডাঙ্গুলি খেলছি, এইসব করতাম। তারপরে পায়ে ব্যথা হতো, স্কুলে গিয়ে বলতাম, মিস ড্রিল তো করতে পারবো না, পায়ে ব্যথা। কেন, কী হয়েছে? ফুটবল। ফুটবল? মেয়ে মানুষ ফুটবল খেলেছে? কার সঙ্গে ফুটবল খেলেছে? দাদাদের সঙ্গে। খবরদার, মেয়ে মানুষ ফুটবল খেলবে না। তো মেয়ে মানুষ আবার কি, কাকে মেয়ে মানুষ বলে, কাকে ছেলে বলে, আমার কোনো তফাতে ছিল না। টম্বইশ টাইপ ছিলাম, ডান পিটে একদম। গানের কথা বলতে বসে ভারী মজার কথা মনে হলো। আমার দাদামশাই সঙ্গে আমাদের বন্ধুত্ব, আমরা পানু বলতাম। তো দাদামশাই এসেছেন একদিন, বললেন, আমি গান টান করি শুনে বললেন, এই গান করতো গজু, গান করতো। তা আমার তখন সবে
রেডিও থেকে বোধহয় তুলেছিলাম একটা গান, সেটা কী তা জানে, যা পেতাম তাই তুলতাম। গানটা ছিল ওই ঈদের চাঁদ গো, ওই ঈদের চাঁদ, ওই ঈদের চাঁদ গো, ওই ঈদের। দাদামশাই ধরফড়িয়ে উঠে বললেন, ঈদের চাঁদ কেন? আমাদের নিজেদের চাঁদ নেই, পূর্ণিমার চাঁদ নেই, মুসলমানদের চাঁদ নিয়ে কেন? আমি তো বুঝতাম কি, আমার মা চোখ টিপে বললেন তুই জায়গা। দাদামশাই বলবেন খেপলে পারে খেপে যান ভীষণ। তা আমরা তো ভয় চটে গেলাম, ঈদের চাঁদ আর কোনোদিন দাদামশাইয়ের সামনে গাইনি। নানা রকম কথা আমার মনে হয় এরকম একটা। আমি তো বললাম আমি পাগলা ছিলাম, ছড়া লিখতাম তখন, কত 4-5 বছর বয়স সবে লিখতে শিখেছে বা কিছু। কিন্তু ওই যে বাবা লিখতেন, সেইটা দেখে মনে হতো আমি বা পারবো না কেন লিখতে। সে কী ছড়াটা যায় না, 4 লাইনে কি 2 লাইনে করে করতাম। তারপরে ওই তখন থেকেই ছড়া লেখা, সেসব ছড়া আমার আর মনে নেই। পরবর্তীকালে ওইটাই বোধহয় রয়ে গিয়েছিল। এবং তার ইয়েটা হচ্ছে, ইন্সপিরেশন হচ্ছেন আমার বাবা। এবং রবীন্দ্রনাথের সঙ্গে বাবার একটা ভীষণ সৌহার্দ্য ছিল, যে রবীন্দ্র ভক্ত ছিলেন বাবা ভীষণ। এবং মণিলাল গঙ্গোপাধ্যায় অবনীন্দ্রনাথের জামাই, আর বাবা ভারতী পত্রিকা সম্পাদনা করেছিলেন একটা সময়। তো তারপরে আমি বিচিত্রা ভবনে যখন জোড়াসাগরে রবীন্দ্রনাথ আসতেন, বাবার সঙ্গে যেতাম। কিন্তু তখন আমি কত ছোট, তার চেহারাটাই মনে আছে। তা আমাকে বা কী বলতেন বা কিছু, আমার কিছুই মনে নেই। সে তখন থেকে দেখছি রবীন্দ্রনাথকে। তোমার কাছে এবার মাগি মরণ হতে যেন জাগে গানের সুরে। তোমার কাছে এবার মাগি মরণ হতে যেন জাগে গানের সুরে। যেমনি নয়ন মেলি যেন মাতার স্তন্য সুধা, হেন নবীন জীবন দেয় গোপরে গানের সুরে। তোমার কাছে এবার মাগি মরণ হতে যেন জাগে গানের সুরে। সেথায় তরু তৃণ যত মাটির বাঁশি হতে ওঠে গানের মতো। সেথায় তরু তৃণ যত মাটির বাঁশি হতে ওঠে গানের মতো। আলোক সেথা দেয় গোয়ানে আকাশের আনন্দবাণী। আলোক সেথা দেয় গোয়ানে আকাশের আনন্দবাণী। হৃদয় মাঝে বেড়ায় ঘুরে গানের সুরে। তোমার কাছে পাগি মরণ হতে যেন জাগে গানের সুরে। আমাদের স্কুলে যে ভর্তি করতে হবে, মা বলতেন ছেলে মেয়েদের স্কুলে একটু ভর্তি করতে। দাদা পড়তো, দিদি পড়তো, মেজদি পড়তো, কিন্তু আমাদের স্কুলে ভর্তি হওয়া দরকার। বাবা সেরকম মনে থাকতো না। লিখতেন উপুড় হয়ে পড়ে। আর বইতে ছিল এলো গায়ে
ধুতি ছিল, উপর হয়ে পড়ে লিখতেন। কিন্তু যখন মা বলতেন এটা গুজুর পড়াশোনার একটা ব্যবস্থা করবে না, বলতে কেন ব্যস্ত আছে পড়াশোনা, মানে ওকে স্কুলে দাও, না তো মূর্খ হয়ে থাকবে। তো মা সেটা দিদিরা শেষকালে ব্যবস্থা করে ওরা বেথুনে পড়তো, আমাকেও বেথুনে ভর্তি করলো। ক্লাস 4 ভর্তি হলাম আমি। এইরকম করে যখন ক্লাস একটু উঁচু ক্লাস পড়ে, তখন 1941, তো সেই সময় আমি যে কোনো রকমের গান তুলতে পারতাম, গাইতে পারতাম বলে আমার দিদিরা খুব ছিল, সহানুভূতি ছিল এবং খুব সমর্থন জানাতো আমাকে। আমাকে বললো তোর ভালো করে গান শেখা উচিত। আমি ভাবতাম না, গান করছি যা পাচ্ছি, ওই ঈদের চাঁদও গাইছি, আবার ওদিকে পঙ্কজ আধুনিক গানও গাইছি, আবার রবীন্দ্রনাথ গানও যাচ্ছে, সন্ধ্যা হলো গোমাও গাইছি। আমার কাছে কিছুই তফাৎ ছিল না, কে যে কার গান পেলেই হলো। তো এই অবস্থাতে দিদিরা যোগাযোগ করে, তখন শান্তিনিকেতন জোড়াসাঁকো, সেইখানে যোগাযোগ করে একটা স্কলারশিপ ওরা দিয়েছিল। সেটা আমার মনে আছে 15 টাকা কি 20 টাকার একটা স্কলারশিপ, সেইটা আমাকে পাইয়ে দিল। তখন দিদিরা ভীষণ খুশি, বলে যে তুই যা শান্তিনিকেতন। কিন্তু আমি তখন ছোটো বয়সের, কি এমন ক্লাস 10-এ পড়ি তখন। তখন মার একটু মন খারাপ যে একটা মেয়েকে ছেড়ে থাকবেন। বাবাও কিরকম, সে লিখতেন, কে দেখবে, দেখাশোনা করবে কে? দিদিরা বলে কেউ দেখাশোনার ওখানে তো যত্ন তো ওরাই নেয়। তারপরে আমাকে মা বললেন যে না, অত দূরে যাবে না, ইত্যাদি ইত্যাদি। তো দিদিরা বললেন না, ও যাবেই। তা আমি বললাম যে আমি পড়াশোনার কি করব? তো দিদিরা বলতে পড়াশোনা কী করবি না, গানটা কর। আর না, এই পড়াশোনা হলো না বলে গান করছি, আমি শুনবো না, পড়াশোনাটা আমাকে করতেই হবে। তো ঠিক আছে, তুই যদি করতে পারিস করবি। তিমির অবগুণ্ঠনে বদন তব ঢাকি, কে তুমি, কে তুমি, কে তুমি মম অঙ্গনে দাঁড়ালি একাকী, তিমির অবগুণ্ঠনে আজি সঘন সর্বরি, মেঘ মগন তারা, নদীর জলে ঝর ঝরি 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 ঝরিছে জলধারা, তমালো বন মর মরি মরি মরি, পবন চলে হাকি, কে তুমি, কে তুমি, কে তুমি মম অঙ্গনে দাঁড়ালে একাকী, তিমির অবগুণ্ঠনে বদন তব ঢাকি, কে তুমি, কে তুমি, কে তুমি মম অঙ্গনে দাঁড়ালে একাকী, তিমির অবগুণ্ঠনে। অবশেষে শান্তিনিকেতনে এসে পৌঁছলাম। সকালে ট্রেন ছাড়লো যখন, তখন স্টেশনে তোমাদের মূর্তিগুলো ক্রমশ অস্পষ্ট হতে অস্পষ্টতর হয়ে যেতে লাগলো। ঝাপসা চোখে তোমাদের আবছা মূর্তিগুলো দেখতে দেখতে ট্রেনের গতির সঙ্গে তাল রেখে এগিয়ে চললাম। মনের মধ্যে একটা পাঁচমিশালি অনুভূতি ওঠা পড়া করছিল। আমাদের বাড়িতে এই বোধহয় প্রথম কেউ বাড়ি ছেড়ে চলল দূরে, বোর্ডিংয়ে থেকে, না পড়াশোনা নয়, গান শিখতে। এই ঘটনাটা এখনও ঠিক উপলব্ধির মধ্যে ধরা পড়েনি। আবার অন্যদিকে একটা দুশ্চিন্তাও কাজ করছিল। রবীন্দ্রনাথবিহীন শান্তিনিকেতন, কে জানে আমি কলকাতার মেয়ে, সেখানে কেমন ব্যবহার পাবো। চোখের জল বাধা মানছিল না, তবু দাঁত দিয়ে ঠোঁট কামড়ে মনে মনে আওড়াচ্ছিলাম, না কাঁদলে তো চলবে না, শক্ত হতে হবে, এখন আমার বড় হতে হবে।
রবীন্দ্রনাথ মারা গেলেন 7th আগস্ট। আমি বললাম আমি আর যাবো না। তারপরে দিদিরা বোঝালো যে যাও, তার পরিবেশটা তো আছে। অনেক বোঝালাম নিজেকে যে উনি তো নেই, কী করবো গিয়ে। অনেক ভেবে চিন্তে ঠিক করলাম সত্যি তো, উনি না থাকলে তার তো পরিবেশটা রয়েছে, তার অবদানগুলো রয়েছে। তা আমি, উনি মারা গেলেন 7th আগস্ট, আমি 27th আগস্ট চলে গেলাম শান্তিনিকেতনে। গিয়ে সত্যি তাই শান্তিনিকেতনে গিয়ে মনে হলো আর একটা নতুন জায়গা, নতুন অ্যাটমসফিয়ার, নতুন জায়গা একটা। কোনো আর্টিফিশিয়ালিটি নেই, কিচ্ছু নেই, চলাফেরা গান করা সারাক্ষণ। আর আমি তো পাগলের মতো ওখানে গিয়ে এরকম খোলা পেয়ে চুল এলো করে ঘুরে বেড়াতাম আর হাউ হাউ করে গান করতাম। সবাই আমাকে দেখলেই বলতো এই পাগলা সুচিত্রায় গান কর গান কর। গান করতে বলে আমাকে থামাতে বলতে হয় যে তুমি থামো, আর পারা যাচ্ছে না। তাই আমি গান করতাম। তো এই করে শান্তিনিকেতনটা যাওয়া হলো আমার। সেটা আমার ভীষণ সৌভাগ্য মনে হয়। কিন্তু আমি লেখাপড়াটা ছাড়লাম না। আমাকে চলে যেতে বলেছিলেন, তুমি স্কলারশিপ পেয়েছো, আবার লেখাপড়া নিয়ে এই নিয়ে। তখন 10টার সময় লাইট অফ হয়ে যেত রাত্রিরে শ্রী ভবনে। এখন ওটার নাম হয়েছে শ্রী সদন, কিন্তু আমরা বলি শ্রী ভবন। মোমবাতি জেলে রাত্রিরে পড়তাম। আর রাত্রিরে যেটা পড়তাম সেটাই পড়া হতো। পরের দিন আবার নিজের কাজে যেলাম, ভোরবেলা উঠে যেতে হতো, কিন্তু পড়াটা হতো রাত্রিরে। এই করে আমি ম্যাট্রিকটা দেবই, আমি তৈরি করলাম। তা দিদিরা বললে কী করে কী দেবে। আমি কলকাতায় গিয়ে কদিন থেকে পরীক্ষাটা দেবো, দিয়ে চলে আসবো। এখান থেকে তো পরীক্ষা দেওয়া সম্ভব না। আমার এখনও মনে আছে, তখন আমরা ভবানীপুরের বাড়িতে থাকতাম, বেনিনন্দন স্ট্রিট, আশুতোষ কলেজটা তার পাশেই প্রায়। তো তখন ওই আমি কাউকে চাইতাম না, ওই ট্রামে করে চলে যেতাম আমি আশুতোষ কলেজে। গিয়ে তারপরে পরীক্ষা দিতাম, পরীক্ষা দিয়ে আবার চলে আসতাম, হাফ টাইমে চলে এসে বাড়িতে খেয়ে আবার চলে যেতাম পরীক্ষা দিতে। তো ম্যাট্রিকটা এইভাবে করলাম। ইন্টারমিডিয়েটটাও তাই, কারণ তখন তো শান্তিনিকেতনে আর একটু উঁচু ক্লাসে পড়ি। তো তখন বোধ হয় 3rd ইয়ারে পড়ি বা কিছু। গিয়ে তারপরে ইন্টারমিডিয়েটটা এরম করে। ইতিমধ্যে মানে ওটা তো পরীক্ষা দেওয়ার কথা হলো, কিন্তু যেটা মনে হচ্ছে আমার শান্তিনিকেতনে শিক্ষা পদ্ধতিটা বলেছিলাম যেটা, সেটা হচ্ছে যে শান্তিনিকেতনে নিয়ম ছিল তখন যে ক্লাসিক্যাল গান, তবলা, এসরাজ, নাচ 2 বছর কম্পালসারি। তা আমার মনে আছে আমার ক্লাসিক্যাল গান ভীষণ ভালো লেগেছিল, ওটা 5 বছর কমপ্লিট করেছিলাম আমি। আর তবলাটাও শিখেছিলাম, ভালো লেগেছিল, ওটা 2 বছর করেছিলাম। কারণ কে আমাকে বললো তবলা বেশি শিখলে গলা খারাপ হয়ে যায়। না না, গলাটা আমার থাক। এই নাচও করেছিলাম 2 বছর, তাতেও বলে গলা খারাপ, আমি থাক গলা খারাপ করে দরকার নেই, গানটাই করি। তারপরে এই সবচেয়ে কঠিন যেটা ব্যাপার ছিল সেটা ছিল অশেষ বন্দ্যোপাধ্যায়ের এসরাজের ক্লাস। ওরা বিষ্ণুপুরী ঘরানার ঢঙে এ করতেন, রাগরাগিনী তফাতের এসরাজটা ধরতেন এরম করে, ধরে এরম করে বাজাতেন। এসরাজ একটা আওয়াজ বার করা ভীষণ কঠিন, সে তারটা টুংটাং করলে তবু আওয়াজটা মিষ্টি লাগে। এটাকে নিয়ে বাজাচ্ছে। আমি দেখতাম আমার এসরাজ হয় এরম যাচ্ছে, না এরম যাচ্ছে, ছড়িটা বেরিয়ে যাচ্ছে, ক্যাঁ কো চ্যা চো করে আওয়াজ হচ্ছে। আর আমি প্র্যাকটিস করলে আমার হোস্টেলে মেয়েরা বলতো সুচিত্রা তুমি গান করো, বন্ধ করো। এই এসরাজ শুনতে শুনতে আমাদের কান খারাপ হয়ে গেল, আমরা বেশি উৎসাহ হয়ে গেলাম। আমি 2 বছর কোন মতো করলাম। প্রথমবারে পরীক্ষা দিতে গিয়ে সময় তো ভেড়াতে পারলামই না, ক্যাঁ কো চ্যা চো করে হচ্ছে। অশেষদা বললাম, অশেষদা আমাকে ছেড়ে দিন, আমি দেখেছেন তো। বলে তুমি সময় একবারও ভেড়াতে পারলেন না, তোমাকে পাস করে আর একটা বছর কষ্ট করে করো। নেক্সট ইয়ারে যখন বসলাম পরীক্ষা দিতে, সমটা ভেড়ালাম, কিন্তু সেই আওয়াজের ক্যাঁ কো চ্যা চো করে বাজলাম। তা আমি অশেষদার পায়ের কাছে নামিয়ে পায়ের ধুলো নিয়ে বললাম, অশেষদা এটা ছাত্রীটা আপনার ভীষণ গাধা, আপনি ছেড়ে দিন ওকে, এই করলে আপনার বদনাম হয়ে যাবে। বলে সত্যি তোমাকে ছেড়ে দেওয়াই উচিত, কারণ যা আওয়াজ বার করছো লোকে বলবে এসরাজরা কি এরকমই বাজে। সেই ছেড়ে দিলাম। আর ক্লাসিক্যাল গানটা 5 বছর করেছিলাম কমপ্লিট, কারণ ভালো লেগেছিল আমার, গলাটা তৈরি হয় তো খুব আর আমাদের দেশে ওস্তাদজি ছিলেন ওয়াজেল বার বলে, ভীষণ কড়া লোক, গান শেখাতেন। একদিন একটা তান ভুলেল বলতেন
যাও যাও বাবা, তোমাদের হবে না গান, মাথায় গোবর আছে, গিয়ে ওইটা দিয়ে ওইখানে গোশালায় গিয়ে বসে থাকো। বাচ্চু আমার সঙ্গে গান শিখতো, নেলিবা সেন, ও আমার থেকে বয়সে ছোট ছিল। আমি আর বাচ্চু ক্লাসিক্যাল গান শিখতাম একসঙ্গে। তো বাচ্চু বললো, কাঁদছে আর বলছে, সুচিত্রা দি, ওস্তাদজি এরম বললে আমি আর গান করবো না, আমার গান হবে না। আমি তুই থাম, গান হবে না মানে কি, বলেছেন বলে হবে, আমরা দেখিয়ে দেবো পারি আমরা গান করতে, ইটস এ চ্যালেঞ্জ। তারপরে ওকে বললাম তুই দুপুরে আয়। দুপুরে আমরা প্র্যাকটিস করে, তো মনে হলো ঠিকই আছে। ওস্তাদজিকে যখন পরের দিন গান শোনালাম, উনি খুব খুশি হলেন, বললেন এই তো তোমরা পারো। বারবার তোমরা দুপুরবেলা ক্লাস হলে আমার বাড়িতে ভাব হয়ে গেল ওস্তাদজির সঙ্গে। ওস্তাদজি বড় বন্ধু লোক ছিলেন, খুব ভালো। আর এছাড়া তো শৈলেন্দ্রের কাছে গান শিখেছি, শান্তিদার কাছে গান শিখেছি। শান্তিদার গান কেমনভাবে যাই না, শৈলেন্দ্র অসম্ভব ভালো, কিন্তু শৈলেন্দ্র ভালোবেসে গান শেখাতেন, তার কাছে বসতে কিন্তু একটু ভয় করতো, সে তো খুব কড়া লোক ছিলেন। আর শান্তিদা বন্ধুর মতো গান শেখাতেন। ক্লাসে যখন গান শেখাতেন তখন বলতেন গান করার দরকার নেই, তো বসে গান করছি, পুরো গানটা শুনলেন, পুরো গানটা উনি করলেন, করে বললেন তোমরা গান করবে না, কালকে শুনবে আমি গান। ওইটা বসে যেত একদম, 1 ঘন্টা ধরে এই গান শেখাচ্ছেন, তো ওইটা ভেতরে বসে যেত, আমাদের গান করতে দিতেন না। গানটা ওই শান্তিদার কাছে আমার প্রশ্ন করেছি। কৃষ্ণ কলি আমি তারে বলি, কৃষ্ণ কলি আমি তারে বলি, কালো তারে বলে গায়ে লোক, মেঘলা দিনে দেখেছিলে মাঠে, কালো মেয়ে কালো হরিণ চোখ, ঘুমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে, ঘুমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে, কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ, কৃষ্ণ কলি আমি তারে বলি। ঘন মেঘে আধার হলো দেখে, ডাকতে ছিল শ্যামল দুটি গায়, শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই, আকাশ পানে হানি যুগাল ভুরু, শুনলে বারে মেঘের গুরু গুরু, আকাশ পানে হানি যুগাল ভুরু, শুনলে বারে মেঘের গুরু গুরু, কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ, কৃষ্ণ কলি আমি তারে বলি। পূবে বাতাস এলো হঠাৎ ধেয়ে, ধানের খেতে খেলি গেল ঢেউ, আলের ধারে দাঁড়িয়েছিলে মেকা, মাঠের মাঝে আর ছিল না কেউ, আমার পানে দেখলে কি নাচে, আমি জানি আর জানে সেই মেয়ে, কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ, কৃষ্ণ কলি আমি তারে বলি, কৃষ্ণ কলি আমি তারে বলি, কালো তারে বলে গায়ে লোক, মেঘলা দিনে দেখেছিলে মাঠে, কালো মেয়ে কালো হরিণ চোখ, এমনি করে
কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে, এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে। এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ কলি আমি তারে বলি, আর যা বলে বলুক অন্য লোক। দেখেছিলেন ময়না পাড়ার মাঠে, ও কালো মেয়ে কালো হরিণ চোখ। মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পায়নি অবকাশ। মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পায়নি অবকাশ। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ কলি আমি তারে বলি। এটা 5টা স্ট্যান্ডার, 5টা স্তবকে এই গানটা কমপ্লিট। তো বিভিন্ন স্তবকে বিভিন্ন ছবি দেখাচ্ছে। এটা তো ছবি আঁকা, গান করা মানে কিন্তু ছবি আঁকা। আমি ছবি আঁকছি, এক একটাতে এক এক রকম, সেই অনুযায়ী সেই অর্থ অনুযায়ী কালোটা হচ্ছে। কখনো কালো বলছি আমি, এটা যে কালো, তারপর বলছি কালো ঘন মেঘে আধার হলো দেখে, ঘন মেঘ যেরকম আধার হলো কালো। তা সে আবার কোথাও বলছি কালো কালো কালো, বিভিন্ন ভঙ্গিমাটা এই কালোর মধ্যে দিয়ে আসবে। কিন্তু তার জন্য গান পড়তে হবে, বারে বারে গানের অর্থ বুঝতে হবে যে কী সেন্টিমেন্টের কথা। যেমন আমি বলছি অন্য গানে ধরুন, সম্মুখে শান্তি পার, আবার একটা মৃত্যু, সম্মুখে শান্তি পা করতে পারেন না, তাহলে তার যে অর্থটা, তার যে সেন্টিমেন্টটা, সেটা সম্মুখে শান্তি লয় কি করে গানের ভাব নির্ধারণ করে, তাই না? শুনেছেন তো গান আপনারা, সেই বুঝে দেখুন। যে তুমি ব্যর্থ প্রাণের আবর্জনা, ব্যর্থ প্রাণের কি ব্যর্থ প্রাণের আবর্জনা উড়াবে, ব্যর্থ প্রাণের আবর্জনা, তাই না? কাজেই গানের লয়টা গানের প্রাণ, কৃষ্ণকলি তো তাই। নাটকের গান গাওয়ার একটা মজা আছে, এটা শান্তিদার কাছে শেখা। যেমন আমি বালিকা সেজেছিলাম, সরস্বতী সেজেছিলাম, আর দস্যুদের গান সব আমি শুনতাম যে কী করে গাইছেন, এবং পরবর্তীকালে আমি আমার রবিতীর্থকে দিয়ে ঠিক এই জিনিস করিয়েছিলাম। এই যে বলবো কি আর বলবো খুড়ো, আমার যা হয়েছে বলিকার কাছে, একটা বনো ছাগল তেড়ে এসে মেরেছে এক ঢু, বলবো কি আর বলবো খুড়ো। আরে তখন যে ভারী ছিল যারি জুরি, এখন কেন করছে বাপু উ উ উ, আরে কোনখানে লেগেছে দাদা, একটু ফু একটু ফু একটু ফু। এইসব শান্তিদাস শেখালে নাটকের গান, সেগুলো বাল্মীকি প্রতিভা একটা অসম্ভব শিক্ষা। শান্তিদার নাটকের সমস্ত ডাইরেকশন শান্তিদারই তখন ছিল, শান্তিনিকেতনে থাকাকালীন। বিবিধির কাছে যে গানগুলো শিখেছিলাম তার মধ্যে আমার মরণের এটা মনে পড়ে বেশি, কারণ এটা আমার প্রথম রেকর্ড।
আমি একটা লাইন করে শোনাই। মরণ রে তুহু মম শ্যাম সমান, মেঘ বরণ তুঝ মেঘ জটা জুট, রক্ত কমল কর রক্ত অমল পুর, তাপ বিমোচন করুণ কোর তব, মৃত্যু অমৃত্যু করে দান, তুহু মম শ্যাম সমান। বিবিধ গান আমি কোনোদিন ভুলবো না। আমাকে সুন্দর করে শেখাতেন, বোঝাতেন, সেলাই করতেন, আর গান শেখাতেন না, প্রমথবাবুকে বকতেন মাঝে মাঝে। তো তার মধ্যে এগুলো সব গান তুলেছি আমরা। আমার মনে আছে তখন HMV তার ইনচার্জ, মানে এইসব রেকর্ডিং ফেকর্ডিং ইনচার্জ ইয়ে করতেন হেম সোম বলে, বাবার খুব বন্ধু ছিলেন, বাবা খুব ভক্ত ছিলেন। এসেছিলেন, এসে বললেন যে সৌরেন্দা, আপনার মেয়ে শুনলাম না, কোন মেয়ে নাকি খুব ভালো গান করে। দিদি তো গান করতো অর্গান বাজিয়ে, মেয়ে সকলেই গান করতো, কিন্তু আমি একটু ডান পিঠে বলে সব সময় গান করতাম। তো বললেন যে ওকে একটু ডাকুন না, একটু গান শুনবো, শুনেছি আমি। তো বাবা ডাকলেন, আমি গিয়ে যেরকম করি সেরকম করে দিলাম গান। তো বললেন, বাহ, খুব সুন্দর তো, তুমি রেকর্ড করবে বাবা আমাদের কোম্পানিতে? আমি চুপ করে বসে রইলাম। তারপর বললাম, না, এখন করবো না, কারণ আমি শিখছি তো, এখন করলে সব বন্ধ হয়ে যাবে। আমি শিখি ভালো করে, তখন আপনাদের ওখানে যাব। সেটা বোধহয় আশা করেননি উনি। তারপরে ওই HMVতেই আমি করলাম মরণের তো হুমম শ্যাম সমান, আর 1945 সালে, 45 কি 46 এরকম হবে। তো আমার রেকর্ডিংয়ে কোনোদিন ভয় করতাম না, দিব্যি যেতাম, গিয়ে করে দিতাম। গান করবো কাকে আবার ভয়, মেশিন টেশিন মাইক্রোফোন টাইক্রোফোন কাউকে ভয় করতাম না। ওইটি করেছিলাম। আর একটা উনি শিখিয়েছিলেন বিবিধির সেখানে, হৃদয়ের একুল কুল দুকুল ভেসে যায়, হৃদয়ের একুল কুল দুকুল ভেসে যায়, হায় সজনী উথলে নয়ন বাড়ি। ওটা ছিল একদিকে, আর এটা ছিল একদিকে। আর আমার বাবার গানও করার কথা ছিল, তো বাবা বললেন, না, আগে রবীন্দ্রনাথের গান করো, তারপরে আমার গান করবে। তো সে বাবার গান যেটা বেরিয়েছিল, সেটার সুর দিয়েছিলেন আব্দুল আহাদ, খুব নাম করা শান্তিনিকেতনের ছেলে, আমাদের সময় ছিলেন শান্তিনিকেতনে। তো তিনি সুর দিয়েছিলেন বাবার দুটো গানে। তো সেই দুটো গান আমি পরে করলাম, আর তার লেবেলটা ছিল কলাম্বিয়া। বাবার গান ছিল, আমায় দোলা দিয়ে যায়, আমায় দোলা দিয়ে যায়, কাজের শেষে উতলা সাজে, দক্ষিণ হাওয়ায় দক্ষিণ হাওয়ায় দক্ষিণ হাওয়ায় দোলা দিয়ে যায় আমায়। শিক্ষকতা কম দিন হলো না করছি। 1945 সালে শান্তিনিকেতন থেকে বেরিয়ে এলাম। 46 সালে দ্বিজেন চৌধুরী আর আমি মিলে রবিতীর্থ স্কুল উদ্বোধন করলাম, আরম্ভ করলাম। নাম দিলেন ডক্টর কালিদাস নাগ, রবিতীর্থ। তো সে 46 সাল হলে আজকে 2008, কত বছর হলো দেখুন। তারপরে ওরই মধ্যে 63-তে রবীন্দ্র ভারতী থেকে আহ্বান এলো ওখানে জয়েন করার জন্য। তখন প্রতুল গুপ্ত ছিলেন ভাইস চ্যান্সেলার। তো সেখানে সে ইউনিভার্সিটি যে ডিপার্টমেন্ট ছিল রবীন্দ্রসঙ্গীতের, আমাকে প্রতুলবাবু বললেন যে তুমি এটা করো একটা। সে রবীন্দ্রসঙ্গীত বিভাগের সিলেবাসটা আমার তৈরি। আর ওখানে আমি ছিলাম 1984 পর্যন্ত। তারপর রিটায়ার করি। তো এক্সটেনশন দিতে চেয়েছিলাম, আমি বললাম আমার চাকরি পাচ্ছি না করতে, তো আমি ভালো মনে বেরিয়ে এলাম। আর এই এত দিন ধরে শিক্ষকতা করতে করতে যেটা আমার
অভিজ্ঞতা বলে সেটুকু আমি বলি। গান, বিশেষ করে রবীন্দ্রনাথের গান সম্পর্কে বলবো, কারণ এটা আমার সাবজেক্ট। রবীন্দ্রনাথের গান শুধু নোটেশন মুখস্থ করলে হয় না। গানটা তো নোটেশন না, নোটেশনটা একটা কাঠামো, গানের কাঠামো। কীরকম, যে প্রতিমা গড়তে গেলে যেমন মাটি খড়ফড় দিয়ে আগে কাঠামোটা করেন, তারপরে মাটি লাগান আস্তরণটা, তারপরে রং দেন, দিয়েও তাতে প্রাণ প্রতিষ্ঠা না, পুজো করলেও তাতে প্রকৃত সাধক এসে সেই প্রতিভায় প্রাণ প্রতিষ্ঠা করতে পারেন। আমি তাই বিশ্বাস করি। নোটেশনটা একটা কাঠামো, সেটা কারো কিছু, নোটেশনটা সারেগামা পাধানি নয়। নোটেশন সারেগামা পাধানি, তার নানা রকম বলার ভঙ্গি আছে। যেমন একটু আগে আমি বলছিলাম কৃষ্ণকলির কথা, কালোটা নানানভাবে বুঝি, কেন কী করে বুঝি, আগে স্ট্যান্ডাটার অর্থ বুঝি। রবীন্দ্রনাথের গান সবচেয়ে বড় কথা উপলব্ধি, যে রবীন্দ্রনাথ কী ভেবে করেছেন তার উপলব্ধির সঙ্গে নিয়ে একদম কমপ্লিটলি আইডেন্টিফিকেশান না হলে স্রষ্টার সঙ্গে কী করে আমি ইন্টারপ্রেট করব, পারবো না। কারণ আমি বিশ্বাস করি আছে দুঃখ, আছে মৃত্যু, এটাই বড় কথা নয়। এর আসল কথাটা হচ্ছে রবীন্দ্রনাথের ফিলোসফি দিয়ে তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। নেগেটিভ আউটলুক না, পজিটিভ আউটলুক, আমি তো এই বিশ্বাস করি। সুতরাং আমাকে গান করতে গেলে রবীন্দ্রনাথের গান কি অন্য গান আমি জানি না, আমি রবীন্দ্রনাথের গানই বলবো। করতে গেলে রবীন্দ্রনাথের জানা, তাকে বিভিন্ন পার্সপেক্টিভ থেকে দেখা দরকার। তার জীবন সম্পর্কে কি কি ভাবতেন, আউটলুকটা কি ছিল, নেগেটিভ না পজিটিভ? পজিটিভ সবসময়। কারণ কেন রে এই দুয়ারটুকু পার হতে সংশয়, জয় অজানার জয়, সেইগুলো না বুঝতে পারলে তো আমি ইন্টারপ্রেট করতে পারবো না। তারপর লয়টা একটা মস্ত বড় কথা, কেন রে দুয়ারটুকু নেই, কেন রে দুয়ারটুকু, বলছি ছেড়ে যাও, এই দুয়ারটুকু পার জয় অজানার জয়। যা ঘাটে বসে আছি আনবো না, কোন ঘাট এটা, এই ঘাট আর ওপারের ঘাটটা আর একটা জীবন, তাই না? সেইভাবে যদি বিচার না করি, যদি না বুঝতে শিখি, তাহলে তো ইন্টারপ্রিটেশন হবে না ঠিক মতো, সব গানই একই রকম লাগবে। এটা আমি বিশ্বাস করি। যে আর ওই রবীন্দ্রনাথের গান গাওয়া মানে এই নয় যে গীতবিতান খুলে দেখব। আমি তো মনে করি রবীন্দ্রনাথ উনি চুরি করেছেন আমার কথা, আমার দেখতে হয় না। আমি বুড়ো তো চুরি করেছে আমার কথা, দেখতে হয় না, কারণ আমি ওর কথাটা আমার কথা করে নিয়েছি। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়, ঊর্ধ্ব মুখে নর নারী, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ, হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, বিঘ্ন দাও অপসারি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে
শান্তির বাড়ি। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মানয় অভিমান? কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মানয় অভিমান? ভিতর ভিতর প্রেম পাষাণ হৃদয়ে, ভিতর ভিতর প্রেম পাষাণ হৃদয়ে, জয় জয় হোক তোমারি। বুঝি সুধরা মাঝে শান্তির বাড়ি, বুঝি সুধরা মাঝে শান্তির বাড়ি। আইপিটের সঙ্গে আমার যোগাযোগ শান্তিনিকেতন থেকে শান্তিনিকেতনে যাবার একটু আগেই হয়তো, কিন্তু ফিরে এসে আমি আইপিটির সঙ্গে যুক্ত হয়ে যাই এবং রেগুলার আইপিটি যে জনসমাবেশগুলো তো গ্রামে গঞ্জে, সেগুলো ঘুরে ঘুরে গিয়ে গান করতাম। কিন্তু তার মানে যে রাজনীতি করেছি কোনো দিন এটা বলি না, তাহলে যারা সত্যিকার রাজনীতিবিদ তাদের অপমান করা হয়। কিন্তু আমার ইচ্ছে করতো যে জনসাধারণের মধ্যে ঢুকে যাই, তাদের দুঃখ বুঝি, তাদের কিছু একটা সান্ত্বনার কথা বলি। সেই জন্য তো আমার তখন হাতিয়ার ছিল রবীন্দ্রনাথের গান। আমরা রবীন্দ্রনাথের গান দিয়ে, রবীন্দ্রনাথ আমার মস্ত বড় দেবতা, তা আমি যে ওর গান দিয়ে আমি দেখবো যে যেতে পারি কি না। তো সেইভাবে গিয়ে ভালোই ফল হতো। আমি রবীন্দ্রনাথের গান করতাম, আইপিটির গান কিছু কিছু ছিল, সেটা পরবর্তীকালে আমি মানে গাই, কিন্তু ইন্ট্রোডিউস করলাম রবীন্দ্রনাথের গান দিয়ে। যদি তো ডাক শুনে কেউ না আসে, ব্যর্থ প্রাণের আবর্জনা, সার্থক জন্ম, সার্থক জন্ম আমার যখন গাইছি, পিন ড্রপ সাইলেন্স, মানে মাথা ঘোরা যায় না এত লোক একটা ওপেন জায়গায়। কিন্তু কি আশ্চর্য, তখনই বুঝলাম যে রবীন্দ্রনাথকে নিয়ে যাওয়া যায় অনেক দূরে যদি সেইভাবে আমি ভাবি, যদি মানুষের সঙ্গে অন্য মানুষ যারা শুনছেন তাদের সঙ্গে মেলাতে পারি, তাহলে রবীন্দ্রনাথকে আমি নিয়ে যেতে পারি অনেক দূরে। এটা আমার মোটো ছিল। সার্থক জন্ম আমার, জন্মেছি এই দেশে, সার্থক জন্ম মাগো তোমায় ভালোবেসে, সার্থক জন্ম আমার, জন্মেছি এই দেশে। মানুষও কিরম মিশে যেত আমার দেশ, আমরা এই দেশে জন্মেছি সেটা ভাবতে, সেটা আমার ভালো লাগতো। ঘুরেছি এরকম অনেক কিছু, আমি মনে করি মনে আসছে যেগুলো, যে দাঙ্গা হয়েছে কোন সালটা আমার মনে নেই, আপনাদের হয়তো মনে থাকবে। সেখানে রাজাবাজার থেকে ট্রাকে আমরা এই দাঙ্গার বিরুদ্ধে গান করবো বলে উঠলাম, দাঙ্গাকে যাতে শান্তি দিতে পারে, যে শান্ত করার জন্য। তো আমার মনে হচ্ছে ট্রাকের আরও কে কে ছিল আমার মনে, আমি আর কলিম সারাফি, সে বাংলাদেশের ছেলেমাটা, কিন্তু তখন কিন্তু কলকাতা দিয়ে থাকতো, খুব বন্ধু ছিল আমার, আর গান করতো খুব ভালো। আমরা ওইখানে উঠে এই আইপিটের গান, রবীন্দ্রনাথের গান করতে করতে এগিয়ে গেলাম। এই যে সমস্ত এলাকায় দাঙ্গার হ্যাঙ্গামা ছিল সেসব এলাকায় এগিয়ে গেলাম। লোকে শুনে, দাঁড়িয়ে শুনেছে। আমরা মারধর খাইনি, দাঙ্গার কবলে পড়িনি। তার মানে এটা নয় যে ওই গান আমাদের বাঁচিয়েছে, একটা মানুষের মনে কিছু একটু তো রিয়াকশান হয়েছিল, কাজে করতে পারা যায়।
আমি বিশ্বাস করি মিউজিক একটা মস্ত বড় সহায়তা, যেটা মানুষের সঙ্গে মানুষকে মিলিয়ে দেয়। যদি তোর ডাক শুনে কেউ না আসে, এই গান ভারী আশ্চর্য কথা মনে হয়। বাপুজি যেবার মেরে ফেলা হলো, তখন আমাকে বললো যে আপনাকে তো গান করতে হবে। তো আমি এটা করেছিলাম, কারণ বাপুজির এটা খুব ফেভারিট গান ছিল। তারপরে আমি করেছিলাম, তারপরে এটা ভীষণ জনপ্রিয় হয়ে ওঠে। তো সেটা আমি করতাম, আমি এখনও করি। যেখানে দেখি অনেক জনসমাবেশ, সেখানে মানুষ বলে একলা চলো রে। আর একলা তো চলবো না, এখানে বলছে একলা চলো না, সবাই মিলে জয়েন, আপনারা জয়েন করুন। জয়েন করে, ইটস এ গ্রেট এক্সপিরিয়েন্স যে জনসাধারণকে আমি কাছে দিয়ে আসে মিউজিকের থ্রু দিই। আর মিউজিকটা কি রবীন্দ্রনাথের গান, যা নাকি ব্যাকডেটেড বলে অনেক লোক। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। একলা চলোর গান না। যদি কেউ কথা না কয়, ওরে ও রে ও ভাঙা, কেউ কথা না কয়। যদি সবাই থাকে মুখ ফিরায়ে, সবাই করে ভয়। যদি সবাই থাকে মুখ ফিরায়ে, সবাই করে ভয়। তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। আর আইপিটির গান ভীষণ ভালো লাগতো, করতাম। আইপিটির গানও করতাম, তাই বাদ দিইনি। সব এর মধ্যে অ্যাডেড হলো সলিল চৌধুরী, তার গান, সেটা সকলেই জানে। এটা হচ্ছে রবীন্দ্রনাথের যে কৃষ্ণকলি, তার যে মর্মবাণী, যদি আপনারা জানেন তাহলে মনে পড়বে আপনাদের। কিন্তু কৃষ্ণকলি সম্পর্কে যে ডেসক্রিপশান দেওয়া হয়েছে, যেভাবে তাকে আচার আচরণ তার বলা হয়েছে, সলিল লিখলো, তখন তো দিনকাল পাল্টে গেছে। সে গ্রামের কৃষ্ণকলি কোথায়, তারও তো অবস্থা খারাপ। সলিল সেই অনুযায়ী একটি গান করলো, সেই মেয়ে তার নাম। আপনারা শুনে দেখুন। আমার সৌভাগ্য, সেটা আমি রেকর্ড করতে পেরেছিলাম। হয়তো তাকেই দেখনি কেউ, কিংবা দেখেছিলে ছিন্ন শত আঁচড় ঢেকে শীর্ণ দেহখানি। ক্লান্ত পায়ে পায়ে যেতে পথে, কি জানি কি ঝড়ে গেছে বুঝি জোরে জীবনের তরু থেকে। তখন গগন ছড়ায় আগুন দারুণ তেজে, সেই মেয়ে দুটি শীর্ণ বাহু তুলে ও সে ক্ষুধায় জ্বলে জ্বলে অন্ন মেঘে মেঘে ফেরেই প্রসাদ পানে চেয়ে। কি জানে হার কোথায় ঘর, কি নাম কালো মেয়ের, কি জানে বা কোথায় ঘর তার, কি নাম কালো মেয়ের। হয়তো বা সেই ময়না পাড়ার মাঠের কালো মেয়ে, হয়তো বা মেঘলা দিনের কবির স্বপ্নের ছবি সেই মেয়ে, হয়তো বা, হয়তো বা সেই ময়না পাড়ার মাঠের কালো মেয়ে, হয়তো বা। সেইভাবে যদি খুব স্ক্রুপুলাসলি বলা যায় রাজনীতি, আমি রাজনীতি ওভাবে করিনি। তবে ভালো কোনো কজ হলে
রাস্তায় বেরিয়েছি মিছিলে, পুলিশের লাঠি খেয়েছি, টিয়ার গ্যাস খেয়েছি, করেছি। এখন হয়তো সেইভাবে ওই ডাইরেক্ট রাজনীতি হয়তো লেগে থাকতে পারিনি, কারণ আমার জীবনটা অন্যভাবে আছে। কিন্তু ছেড়ে কথা বলি না, একটু মানুষ আমি, আমার দেশকে আমি ভালোবাসি। বাঁধন ছেড়ার সাধন হবে, বাঁধন ছেড়ার সাধন হবে, বাঁধন ছেড়ার ছেড়ে যাব তীর, মা ভৈ মা ভৈ মা ভৈ, মা ভৈরবে সাধন হবে, বাঁধন ছেড়ার সাধন হবে, বাঁধন ছেড়ার যাহার হাতে বিজয় মালা রুদ্র দাহে, বন্যি জ্বালা নমি 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 সে ভৈরবে, নমি সে ভৈরবে ছেড়ে যাব তীর, মা ভৈ মা ভৈ মা ভৈ। আমি একটা কথা বলবো, রবীন্দ্রনাথ গান কিন্তু হয়তো নাম করবো না, হয়তো সেইভাবে পপুলার না, কিন্তু নয়, কারণ তো সফিস্টিকেশন একটা রয়েছে না, কিন্তু তবু পারা যায় রবীন্দ্রনাথের গানকে জনসমক্ষে ঢোকাতে। প্রচুর গান, প্রচুর নানান বিভিন্ন ধরনের গান। এখন তুমি একটা বিরাট বড় সমাবেশে যদি রূপে তোমায় ভোলাবো না করো, নিতে পারবে না লোকে। সেখানে তুমি ছন্দের গান করো না, বাউলাঙ্গের গান করো, সেও তো রবীন্দ্রনাথের গান, দেখবে নেবেই তারা। কারণ আমি আমার নিজের এক্সপিরিয়েন্সই দেখেছি যে না, তারপর ধীরে ধীরে ওদের তৈরি হলো এসো। আমার একবার মনে আছে, বসন্তকালে বোধহয় কোনো গেলাম বাইরে কোথাও, গিয়ে গান করবো, আমি 1.5 ঘন্টা গান করবার কথা, আমি বসন্তের গান করলাম। তার মধ্যে সেই ঘুরে ফিরে সেই গিয়ে কৃষ্ণ করি। তাই বললাম এই বসন্তকালে কৃষ্ণকলি রিজার্ভেশন পাইনি ট্রেনে, সুতরাং কী করবো, যখন বর্ষাকালে আসবো তখন ওকে নিয়ে আসবো, এখন বসন্তের গান করছি, এটাই শুনুন। সেইখানে যদি আমি কৃষ্ণকলি করতাম, তার মানে যে যে জনমতটা এইভাবে কাঁচা ধরনের জনমত, সেটাকে আমি প্রশ্রয় দিতাম। আমি আমার একটা সুবিধে, আমি স্টেজের উপর বসে গাইছি, আমি দেখতে পাচ্ছি সকলকে। যেমন যদি তো ডাক শুনি কেউ নাচে, আমি যখন করতে পারলে, আর আমি তো একলা করবো না, যদি তো ডাক শুনি কেউ নাচে, তবে একলা চলো রে, একলা তো না, আপনারা সকলে জয়েন করুন আমাকে, ভীষণ খুশি হন সকলে, নিয়ে এসো কাছে। কিন্তু জনমত তো নানা ধরনের, তাদের যদি মতে মত মেলাও, তাহলে তো তোমার রবীন্দ্রনাথের গানও থাকবে না, কিছুই থাকবে না। তুমি তৈরি করতে পারো জনমত, তাই না? আমি বিশ্বাস করি তাই। নভ মাতা
আমার বিয়ে হয় 1947 সালে। তাই তো। তারপরে ঠিকই ছিল, সংসার তো চলছিল, অসুবিধা কিছু না। তারপরে আমার ছেলে হয় 1950 সালে। তারপরে আবার ডিভোর্স হয়ে যায় 1955 সালে। ঘটনাটা কিছু না, ডিভোর্স হলে লোকে ভাবে ঝগড়াঝাঁটি হলো বা কিছু, তা না। আসলে যে বন্ধুত্ব, স্বামী স্ত্রীর সম্পর্কটা একটা বন্ধুত্ব। তার মধ্যে কি থাকবে? ভালোবাসা যেমন থাকবে, তেমনি আস্থা থাকবে, তেমনি দায়িত্ব বোধটা উভয় পক্ষেরই, হ্যাঁ কি না? কিন্তু যেটা আমার সঙ্গে আমার স্বামীর যে ডিভোর্স হয়ে গেল, তার কারণ আর কিছু না, আমাদের দায়িত্ব বোধটা ঠিক একরকম ছিল না। সেইটাই চিন্তা করবার বিষয় ছিল যে স্বামী স্ত্রীর সম্পর্কটা তো শুধু প্রেমের সম্পর্ক না, ভালোবাসার সম্পর্ক, বন্ধুত্বর সম্পর্ক। তো সে বন্ধুত্বের মধ্যে সব আসে। ভালোবাসা যেমন আছে, দায়িত্ব জ্ঞান, আমি যেমন দায়িত্ব নেব তুমিও তেমনি দায়িত্ব নেবে, তবেই তো একটা সম্পর্ক গড়ে ওঠে। মতামত ডিফারেন্ট হলে কোনো অসুবিধে নেই, সেটা একসঙ্গে থাকতে গেলে হতেই হয়। তো আমারও যে ডিভোর্স হয়েছিল কোনো ঝগড়াঝাঁটি করে হয়নি, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আমরা সরে এসেছিলাম। তবে ছেলেটাকে আমি মানুষ করি একলাই, একলাই মানে হ্যাঁ, আমার কাছে ছেলে থেকেছে, আমি ছেলেকে মানুষ করেছি। তো আমার কোনো দুঃখ নেই তার জন্য, কারণ ঝগড়া তো কারোর সঙ্গে হয়নি। কথা হচ্ছে স্পষ্ট কথাকে স্পষ্ট কথা বলবো, স্পষ্ট কথাকে স্পষ্ট জিনিসকে স্পষ্ট করে দেখবার চেষ্টা করব। কেন শুধু শুধু আরেকজন নামে দোষ চাওয়া, হ্যাঁ ও পাজি, ও দুষ্টু, নাই। মানে আমার ভীষণ ভালো বন্ধু ছিলাম, এবং তারপরে যখন আমার ডিভোর্স হয়ে যায়, আমার স্বামী আবার বিয়েও করেন পারে, তা আমার সেই আমাকে দিদি বলতো। আমি আমার বন্ধুর সঙ্গে, স্বামীর সঙ্গে, এক্স হাজব্যান্ডের সঙ্গে বন্ধুত্ব ছিল, কোনো অসুবিধা হতো না। সম্পর্কটা আসলে যতটা রাখতে পারবে ততটাই থাকবে। ঝগড়া হলেই হলো, ঝগড়া করলেই হলো, এটা আমি বিশ্বাস করি না। এমনি করে যায় যদি দিন যাক না, এমনি করে যায় যদি দিন যাক না, যাক না, এমনি করে যায় যদি দিন যাক না। মন উড়েছে উড়ুক না রে, মন উড়েছে উড়ুক না রে, মেলে দিয়ে গানের পাখনা, যাক না, এমনি করেই যায় যদি দিন যাক না। আজকে আমার প্রাণ ফোয়ারার সুর ছুটেছে, দেহের বাঁধ টুটেছে, মাথার পরে খুলে গেছে আকাশের ওই সুনীল ঢাকনা, যাক না, এমনি করে যায় যদি দিন যাক না। ধরণী আজ মেলেছে তার হৃদয় খানি, সেই যেন রে কাহার বাণী। ধরণী আজ মেলেছে তার হৃদয় খানি, সেই যেন রে কাহার বাণী। কঠিন মাটি মনকে আজ দেয় না বাধা, সে কোন সুরে সাধা। কঠিন মাটি মনকে আজ দেয় না বাধা, সে কোন
সুরে সাধা বিশ্ব বলে মনের কথা কাজ পড়ে আজ থাকে থাক না যাক না এমনি করে যায় যদি দিন যাক না। জর্জ আমার ভীষণ বন্ধু ছিল, আমার থেকে প্রায় 13 বছরের বড় ছিল, কিন্তু ও কোনোদিন আমাকে দিদি বলে না, আমি কোনোদিন ওকে দাদা বলিনি। আমি বলতাম জর্জ, জর্জ আমাকে বলতো দিদিমণি। তো এই নিয়ে আমাদের বন্ধুত্ব। জর্জের একটা ইয়ে ছিল, হাঁপানি ভীষণ ভুগতো হাঁপানি নিয়ে। তো খাওয়া দাওয়া ভীষণ রেস্ট্রিকশন ও মানতো না, যা পেতো তাই খেতো। আমি ফাংশানে যাওয়ার সময় বলতাম জর্জ এগুলো খাবেন না, গান কর। দিদিমণি দেখেন না কিচ্ছু হবে না বলে সেই গান করতে বসতো আমাকে পাশে নিয়ে, দিদিমণি আমার পাশে বসেন। আচ্ছা বসলাম, মানে ওষুধটা দিয়ে বলে আপনার কাছে রাখেন, রাখলাম। ঠিক একটা গান করে সেই হাঁপানির, আমার তো ভয় করতো, তাড়াতাড়ি হাঁপানির ওষুধ বার করে ওর হাতে দিলাম, ও সেটা ফক ফক করে নিয়ে তারপর গান করলো। দিদিমণি ভাগ্যে আপনি ছিলেন তাই বেঁচে গেলেন। আমি আপনি এগুলো খাবেন না। আপনি কী করবো দিদিমণি, ভালো খাবার দেখলে বড্ড ইচ্ছে করে খেয়ে ফেলি। পাগলা ছিল একদম জজ, কিন্তু অত্যন্ত ভালো, অত্যন্ত ভালো ছেলে ছিল। মনটা ভীষণ দারুণ দরাজ ছিল, করা ছিল। আমাদের ভীষণ, এই হেমন্ত তো ভীষণ বন্ধু আমার। হেমন্ত আমার কন্টেম্পোরারি হয়তো 1-2 বছরের বড় ছিল বা কিছু, কিন্তু হেমন্ত বন্ধু ছিল। ওদের কোনোদিন আপনি টাপনি বলিনি, একসঙ্গে গান করতাম। হেমন্ত অনেক সময় ওনাদের ডান্স নামায় গান করতে গেলে রিহার্সাল দিতে পারিনি হয়তো, বলে সুচিত্রা একটু গানগুলো, আমি কী করে ওর মধ্যে তুমি গান করছো, আমি তোমাকে গানটা দেখাই। বলে আমি তুমি চিমটি কাটবো। আমি গান করতে করতে চিমটিটা কাটবে কী করে বলো? বলে না তুমি আমার মুখটা দেখলেই বুঝতে পারবে। সে মানে ও গান করছে আর আমার টেনশন যে ওকে ধরতে পারবো তো ঠিক করে। উফ, কিন্তু ভীষণ, দোজ ওয়ার দ্য মোস্ট ওয়ান্ডারফুল ডেজ। মিউজিক্যাল কেরিয়ারে আমার ভীষণ ওয়ান্ডারফুল ডেজ। কণিকার সঙ্গে বন্ধুত্ব ছিল, মোহর বলতাম, ও আমাকে সুচিত্রা বলতো, আড্ডা মারতাম খুব। মোহর কিন্তু দুষ্টু ছিল না, দুষ্টু ছিল কিন্তু মিচকে দুষ্টু, কিন্তু ওরমভাবে ধরা পড়ার মতো দুষ্টুমি করতো না, কিছু করে দুষ্টুমি গাডাগা দিত। তারপরে গান করতে গেলে তখন নার্ভাস হয়ে যাবে। আমি এরকম অনেক জায়গায় হয়েছে, না আমি পাচ্ছি না সুচিত্রা আমার ভাগে, আমি তোমাকে আগে যেতেই হবে, কান ধরে তোমাকে নিয়ে যাবো, চলো শৈলজাদা বসে আছেন স্টেজে, তুমি গিয়ে গান করলে তারপরে আমরা চান্স পাবো। ঠিক কী করি তাকে সামলাতাম, কিন্তু বড় স্বভাবটা সুন্দর ছিল, বাচ্চাদের মতো একদম। আমাদের ঘরানাটা অন্য, তাই জন্যে আমার তো শান্তিদেব ঘোষের ঘরানা মেনলি, আর ওর শৈলজাদার ঘরানা, কিন্তু একই জিনিস গাই আমরা। ঘরানাটা হচ্ছে যে স্টাইল, কিন্তু রবীন্দ্রনাথের গানটা বোঝা যায়, শৈলজাদার গান শুনলেও বোঝা যায় যে এটা রবীন্দ্রনাথের গান, শান্তিদার গান শুনলেও বোঝা যায় রবীন্দ্রনাথের গান, জর্জের গান শুনলেও বোঝা যেত রবীন্দ্রনাথের গান, অশোক তরুর গান শুনলেও বোঝা যেত রবীন্দ্রনাথের গান, তাই না? ঠিক বোঝা যায় যে এটা কার গান করছে। আমার গান, মোহরের গান, ঘরানা তফাৎ যাবে কি, কিন্তু আমরা কি ডিফারেন্ট ওয়েতে গাইতাম না? ভঙ্গিটা আমাদের হয়তো অন্যরকম থাকতে পারে, পাংচুয়েশনটা অন্যরকম থাকতে পারে, তাই না? কিন্তু সেম গান গাইতে বোঝা যায়, নয়তো তো একঘেয়ে তো হতো একদম, হবেই এটা। আমি যদি বলি কৃষ্ণ কলি আমি তারে বলি, আরেকজন হয়তো গাইবে কৃষ্ণ কলি আমি তারে বলি, কালো, ঘরানাটা তফাৎ হয়ে যাচ্ছে। এটা কিছু অপরাধের ব্যাপার না, প্রত্যেকটা মানুষের তো একটা নিজস্বত্ব আছে, বিশেষ করে শিল্পী যারা, তাদের তো একটা নিজস্বত্ব থাকবেই। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেম গানের সুরের এই ডানা, মনে মনে। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেম গানের সুরের এই ডানা, মনে মনে। দীপান্তরের পাথর পেরোই রূপ কথার, অদ্ভুত পারে কোন চুপ কথার। দীপান্তরের পাথর পেরোই রূপ কথার, পথ ভুলে যাই দূর পারে কোন
পারুল বনের চম্পারে মোর হয় জানা মনে মনে, পারুল বনের চম্পারে মোর হয় জানা মনে মনে। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেম গানের সুরের এই ডানা মনে মনে। সূর্য যখন অস্তে পড়ে ঢুলি, মেঘে মেঘে আকাশ কুসুম তুলি। সূর্য যখন অস্তে পড়ে ঢুলি, মেঘে মেঘে আকাশ কুসুম তুলি। সাত সাগরের ফেনায় ফেনায় মিশে যাই ভেসে দূর দেশে, সাত সাগরের ফেনায় ফেনায় মিশে যাই ভেসে দূর দেশে। ওদের দেশের বন্ধ দুয়ার দিহানা মনে মনে, ওদের দেশের বন্ধ দুয়ার দিহানা মনে মনে। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেম গানের সুরের এই ডানা মনে মনে। নিঃস্বার্থ ভালোবাসাই আমার প্রেমের আদর্শ। কিছু একটা দেবো, তার ফলে তুমি ভালোবাসবে, তুমি আমাকে একটা কিছু দেবে ভালোবাসবে, এটা এটা আমার আদর্শ না। ছোটবেলা থেকে শুনেছি, সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যেজন বোঝে না তারে ধিক শতধিক। তো সময় সম্পর্কে আমারও সেই একই আদর্শ। শুধু রক্তের সম্পর্ক নয়, ভালোবাসলেও দূরের জনকে স্বজন করে নেওয়া যায়, আমি বিশ্বাস করি এটা। প্রকৃতি আমার বড় আপনার, বড় ভালোবাসার। এই প্রকৃতি আমার সমস্ত সত্তার ব্যাকগ্রাউন্ড। আবার রবীন্দ্রনাথের কথাতেই বলবো, কত যে তুমি মনোহর মনই তাহা জানে। আমার কোনো ভগবান নেই, যিনি আছেন তিনি ঈশ্বর। তার কোনো চেহারা নেই, তিনি আমার অন্তরের দেবতা। তিনি সব সময় আমার সাহচর্যে আছেন, আমি তার আশীর্বাদ সব সময় পাই। এ সম্পর্কে শুধু একটা কথাই আমার মনে হয়, সব সময় এই কথাই মনে হয়, আপনারা সকলেই জানবেন। কথাটা কি, সম্মুখে শান্তি পারাবার, ভাষা ও তরণী এই কর্ণধার। এদিকটা যেমন একটা পার, ওদিকটা তেমনি আর একটা পার। এদিকে জীবন, ওদিকে মৃত্যু, এ পার আর ওপার। আমার প্রার্থনা, আমার শপথ, এগিয়ে যাও, পিছিয়ে থেকো না, গড়ো, ভেঙো না। আমার যেটা সবসময় মনে হয়, আজকে অনেকটা পথ চলে এসেছি। জীবনটা সুখে দুঃখে গড়া বড় মধুর একটা বস্তু, যেটা কোনো তুলনা নেই। সেই জীবনে তো সুখ থাকবে যেমন, তেমনি দুঃখও থাকবে। কিন্তু দুঃখ দেখলেই ওরে বাবারে মরে গেল বলে হার মানবার দরকার নেই। এই দুঃখকে যদি পেরিয়ে যেতে পারি, তাহলে দেবো আবার সুখ। সেইটা যেন মনের জোরটা আমাদের থাকে, যেন আমরা দুঃখ নিয়ে না কষ্ট করি সারাক্ষণ, ব্যথা জর্জরিত হই, তাহলে তো বাঁচতে পারবো না কোনোদিন। রবীন্দ্রনাথ যেমন তার গানে বলেছেন, জীবন আমার চলছে যেমন, তেমনি ভাবে সহজ কঠিন, দ্বন্দ্বে ছন্দে চলে যাবে। জীবন আমার চলছে যেমন, তেমনি ভাবে।